আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দেখে হয়তো বুঝতে পেরেছেন, এটা একটা টেবিল বা সাইড টেবিলের ড্রয়ার। তো এই ড্রয়ারটা ভাঙা ফেলে দেওয়া ছিল আমাদের গ্যারেজ রুমে আর কি। আমাদের নিচে যেখানে মোটরসাইকেল রাখা হয় ওখানে একটা আন্টি রেখে দিয়েছিল। তো আন্টিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো দিয়ে কী করবে, তো বলেছিল যে কাঠ হিসেবে পুড়ে ফেলবে। তো আমি বলেছি যে আমার বাসায় পোড়ার মতো কাঠ আছে, ওগুলো আপনাকে দেই আর এটা আমি একটু নিয়ে যাই। আর এই যে দেখেন আমার রান্নাঘরের উপরের যে কাউন্টার, এইটা এভাবেই একটু এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যে। সবসময় এলোমেলো থাকে না, আমি একটা ট্রের মধ্যে সবগুলো রাখি, তবে মাঝে মধ্যে এরকমের মেচি হয়ে থাকে। তো এটা দেখতে বেশ বাজে লাগে আমার কাছে। অনেক দিন ধরেই আমি একটু প্ল্যান করেছিলাম যে এখানের জন্য কিছু একটা করব। তো নিচে এই কাঠগুলো দেখে আমার মাথায় একটু আইডিয়া এসেছে। তো বাসায় এনে এগুলোকে আমি একটু খুলেছি। তো যেগুলো আমি খুলে নিজে সারতে পেরেছি সেরেছি, আর বাকিটা হচ্ছে নিচে এক মিস্ত্রি ছিল, ওনার কাছ থেকে একটু লোহা মেরে এনেছি। তো আনার পরে আমি এগুলো দিয়ে এখন এখানে একটু ডেকোরেশন করব। তো আগের অবস্থা তো দেখতেই পেরেছেন যে এখানে কি অবস্থায় সব কিছু ছিল। রান্নাঘরে আমার একটা মাত্র র্যাক আছে, যেখানে কিনা আমি মশলার বড় বড় যে জারগুলো সেগুলো রাখি, আর ছোটগুলো রাখার মতো কিছু ছিল না এতদিন। ছোট্ট একটা ট্রের মধ্যে রেখেছিলাম। তো ছোট্ট একটা ট্রের মধ্যে রাখার কারণে দেখা যাচ্ছে অনেক সময় কোনটার মধ্যে কি তাড়াহুড়োর সময় পাওয়া যায় না। তো এখন এটাকে আমি বানিয়েছি, আর একটাতে আমি একটু কালার করেছি। আপনাদের ভাইয়ার কাছে জিজ্ঞেস করেছিলাম এখানে কি কালার করব, আমি ইয়েলো কালার করতে চেয়েছিলাম। তো সে বলেছে না, সাদা ভালো লাগবে। তো একটা আমি সাদা করেছি, আর একটা আপাতত কোনো কালার করিনি। বলি যে বাসার যখন কাঠমিস্ত্রি বার্নিশের কাজ করবে তখন আমি একটার মধ্যে একটু বার্নিশ করিয়ে নেব। আর ওই একটা আমি সাদা কালার করেছি। তো এই যে সাদাটার মাঝখানে অনেকটা স্পেস থাকে, তো চিন্তা করছি ওইখানে আরেকটা কাঠ বসিয়ে দেব, তাহলে আমি আরও কিছু রাখতে পারবো। তো এই আইডিয়াটা মাথায় এসেছে আর এটা বানিয়ে ফেলেছি। আসলে আমার মাথায় যখন যে আইডিয়া আসে, ওইটা যতক্ষণে কমপ্লিট না করতে পারি ততক্ষণে ভালো লাগে না। এই দেখেন, এক দুপুরের মধ্যে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, আর এখন বেশ গুছানো লাগছে। তো ওই পাশে কিছু এলোমেলো আছে, সেটাও আমি সেরে নেব। আর এই পাশে তো আমার রেগুলার, যেটা রান্না একদম রেগুলার প্রয়োজন হয় সেই জিনিসগুলো রাখি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি, চাপাতা, এই ধরনের জিনিসগুলো, যেমন ডাল মশলা বড় জারে যেগুলো রাখা যায় সেগুলো এপাশে রাখি। তো সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গুছানো রান্নাঘরে কাজ করতে গেলে দেখবেন যে অনেক ফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। তো আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রান্নাঘরটা অনেক ফ্রেশ আছে বা রান্নাঘরটা অনেক গোছানো, তখন অনেক ভালো লাগে। যদিও আমার রান্নাঘরটা অনেক ছোট, মানে আমাদের বাসার ফ্ল্যাটের যতগুলো রান্নাঘর আছে সবগুলো কিন্তু বিশাল বড় বড়, আর আমারটা হচ্ছে একটু ছোট। আর আমার উপরে যে চারতলা, এই দুইটা ফ্ল্যাটের রান্নাঘরটা একটু ছোট, কারণ আমাদের সামনে দুইটা ব্যালকনি, সে কারণে এক সাইড থেকে হয়েছে। তো সবগুলো রান্নাঘর, দুইটা ওয়াশরুম, আমার বেডরুম, ব্যালকনি, তো সেই হিসেবে রান্নাঘরটা একটু ছোট হয়ে গিয়েছে। তারপরও আমি যদি গুছিয়ে কাজ করি তাহলে তেমন একটা প্রবলেম হয় না, তবে যখন একটু বেশি রান্নাবান্না হয় তো তখন একটু ঝামেলা হয়ে যায়। সকালে উঠে বেশ কাজবাজ করেছি, রান্নাঘর গুছিয়েছি, তারপর হচ্ছে নাস্তা বানানোর পালা। তো ভাবলাম যে আলাদা আলাদা সব কিছু না বানিয়ে একসাথে সবজি দিয়ে তারপর খিচুড়ি রান্না করি। আর সকাল সকাল আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, একটু বৃষ্টিময়। আর এখন তো বৃষ্টি হয়েছে কয়েকদিন, তো অনেক শীত শীত একটা ভাব আছে। ভাবলাম আবহাওয়া যেহেতু ভালো আছে, তো খিচুড়ি রান্না করি। খিচুড়ি আমিও খাবো, আপনাদের ভাইয়া খাবে, মারিয়ামও খাবে। মারিয়ামের তো খিচুড়ি অনেক পছন্দ। তবে মাশরাফির জন্য ভাত আছে, এবং ভাতের সাথে একটা ডিম ভেজে দেব, সেটা হচ্ছে তার ব্রেকফাস্ট। প্রায় প্রতিদিনই তার একই রুটিন চলে। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব, আর সবজি খিচুড়ির জন্য আমি সবজি হিসেবে নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি আর আলু। তো সবজিগুলো শুরুতেই দেখেছেন আমি ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি। ঘিয়ের মধ্যে সবজিগুলো ভেজে নিলে তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে।
একজন আপু অনেক দিন ধরেই কমেন্ট করে যাচ্ছেন যে আপনার শ্বশুরবাড়ির সম্বন্ধে কিছু বলেন, শ্বশুরবাড়ির কাউকে দেখান না বা শ্বশুরবাড়ির সম্পর্কে কিছু বলেন না। তো দেখেন, আমি আমার ভিডিওতে কিন্তু অনেক কিছুই বলি না, অনেক কিছুই দেখাই না। আমার বাবার বাড়িও কিন্তু আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করি না, বা প্রতিটা মানুষের সম্পর্কে আপনাদের ধারণা নাই, জানা নাই। আমি কিন্তু শুরুর দিকেই আমার লাইফস্টাইল সম্পর্কিত ভিডিওগুলো শেয়ার করি। মাঝখানে আমি আপনাদের সাথে অনেকগুলো ডায়েটের ভিডিও শেয়ার করেছি, বা ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করতে সবসময় আমার ভালো লাগে। আপনারা আমাকে চেনেন, আমাকে জানেন, আমার সন্তান, আমার হাজব্যান্ড, আমার সংসার, এগুলো দেখেন, পছন্দ করেন, আমিও দেখাতে পছন্দ করি। তো শ্বশুরবাড়ির সম্পর্কে কিন্তু আমি আমার অনেকগুলো ব্লগে বলেছি। কেউ একবার জিজ্ঞেস করেছিল যে আপনার কি শ্বশুরবাড়ি নাই? তখন আমি রিপ্লাইতে বলেছিলাম যে না, আমার হাজব্যান্ডকে আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। তো আসলে কি, দেখেন, আপনাদের মন মানসিকতা এমন একটা পর্যায়ে গিয়েছে বা এমন হয়ে গিয়েছে, সবাই না, কিছু কিছু লোক এরা হচ্ছে অন্যকে একটু খোঁচাতে পছন্দ করেন। ভাই, আমি যতটুকু আপনাদের সাথে প্রেজেন্ট করার ততটুকুই প্রেজেন্ট করি বা ততটুকুই শেয়ার করি। হাজার হাজার কমেন্ট আছে যারা বলে যে আপু আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বা আপনার কাছ থেকে দেখে ডায়েট করে অনেক উপকৃত হয়েছি। কেউ কেউ বলেছে যে আমি মা হতে পেরেছি। একজন আপু তো একবার কমেন্ট করেছিলেন যে আমি 10 বছর পর মা হয়েছি শুধু আপনার ভিডিও দেখে ওজন কমানোর ফলে। আবার কেউ কেউ তো বলেন যে আপু জাহাঙ্গীর কবির স্যারকে আমরা চিনতাম না, আপনার ভিডিও দেখেই তাকে চিনেছি এবং তার ট্রিটমেন্ট নিয়ে আমরা অনেক বেশি উপকৃত হয়েছি, আপনার জন্য অনেক অনেক দোয়া। তো এই যে দোয়া, ভালোবাসার জন্যই কিন্তু আমি 4 বছর পর্যন্ত টিকে আছি। আমার সাথে কিন্তু অনেকেই ব্লগিং শুরু করেছে, কেউ কেউ হারিয়ে গিয়েছে, যার কোনো খবরই নেই। কিন্তু আমি কিন্তু 4 বছর আপনাদের সাথে কন্টিনিউ আছি, এবং 4 বছরই কিন্তু আমি আমার লাইফস্টাইল শেয়ার করতে পছন্দ করি। মাঝে মধ্যে আমার সাথে ঘটে যাওয়া জিনিসগুলো, আশেপাশের যেই প্রতিকূল পরিস্থিতি, সমসাময়িক বিষয় নিয়ে আমি 2-4টা কথা বলি। কিন্তু যে এই যে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে, শাশুড়ির সম্পর্কে, শ্বশুর সম্পর্কে, এই এর সের ব্যাপারে, এগুলো আসলে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো এই জিনিসগুলো সে কারণে শেয়ার করা হয় না। এর আগে কিন্তু আমি আমার ফ্যামিলির সব বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে মাঝখানে আমি আপনাদের ভিডিওর মধ্যে ভিডিও চলতেছে, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি, বা অন্যান্য কিছু কথা শেয়ার করেছি, নিজের মনের কষ্টের কথা শেয়ার করেছি। নয়তোবা কিন্তু আমি সবসময় আমার ভিডিওর প্রতিটা আর কি ক্লিপসের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতাম। তো এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমি রান্নাবান্না শেয়ার করতে গেলে রেসিপি সহকারে আর করি না, কারণ অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখা যাচ্ছে আপনি হয়তো আমার এই চ্যানেলে নতুন এসেছেন, কিন্তু যারা বিগত দিনে একদম শুরু থেকে ছিল তারা কিন্তু বারবার একটা রেসিপি, আমি যদি আপনাদের সাথে রেসিপি আকারে অনেক বড় করে শেয়ার করি তখন আপনারা হয়তো বিরক্ত হবেন। আবার দেখা যাচ্ছে আমি যদি আমার ফ্যামিলি কাহিনীগুলো, কিচ্ছা কাহিনী, শ্বশুরবাড়ির সম্পর্কে, শ্বশুর সম্পর্কে, শাশুড়ি সম্পর্কে, দেবরদের সম্পর্কে এইভাবে আমি বলি, তো সেগুলো হবে কিছুটা স্টার জলসা টাইপ। আসলে আমরা কি জানেন, অন্যের লাইফ নিয়ে এত বেশি ইন্টারেস্টেড যে তার সব কিছু বলতে হবে। কেন ভাই, আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে কানেক্ট আছি, আমার পরিবারকে দেখেন, আমার ফ্যামিলিকে তো আমি সব কিছু দেখাই। ইভেন আমার বাচ্চার খাবার নিয়েও অনেক অনেক ধরনের কথা বলেছেন, তারপরও কিন্তু আপনাদের উপকারের স্বার্থেই আমি আমার বাচ্চার খাবারও আপনাদের সাথে সবসময় শেয়ার করেছি, কারণ জানি আমার ভিডিও যে আপুরা দেখেন, অনেক আপুদের মারিয়ামের এইজের বেবিরা আছে, তো তারা যদি একটুখানিও উপকৃত হন আমার ভিডিও দেখে, তাতে ক্ষতি কি? বরঞ্চ আমার ভালো, যে আমি সবসময়, আমার কাছে ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কেউ একজন উপকৃত হয়েছেন, কার একটু কাজে লাগে। তো এতটুকুই তো সার্থকতা। তো আমি কেন হ্যান করছে, ত্যান করছে, এইটা সেইটা, এই শ্বশুরবাড়ি নিয়ে কি করবেন আপু? আপনি আপনি বলেন, আমার শ্বশুরবাড়ি বেড়াতে যাবেন? তাহলে আসেন, চলে আসেন, আপনাকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাই।
আসলে আমরা স্টার জলসা দেখতে দেখতে এমন একটা হয়েছি যে গসিপ না থাকলে কিছু ভালো লাগে না। আমার চেয়ে কিন্তু অনেক খারাপ ভিডিও করে অনেকে, অনেক কেচ্ছা কাহিনী নিয়ে নিয়ে অনেক কিছু বলে, দেখা যাচ্ছে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ, কারণ মানুষ ওটাতেই অভ্যস্ত। ভাই আমি ওটা পারি না, আমি পারি এভাবে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে, যে যেই কাহিনীগুলো আসলে আপনারা চিন্তাও করবেন না। লাইফে এমন এমন কাহিনী আছে, এমন এমন ঘটনা দেখি বা প্রতিনিয়ত যার সাক্ষী হই, কিন্তু ভাই ওইটা বলে কি লাভ? আমি তো সেই, তো যাই হোক, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি, বা আমার কথাগুলো একটু রুড হলেও আপনারা মেনে নেবেন, কারণ আমি আসলে কষ্ট দেওয়ার জন্য বলিনি, জাস্ট বোঝানোর জন্য বলেছি। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ। আমি আজকে ভুড়ি রান্না করেছি। তো ভুড়ির মশলা টশলা সব কিছু একসাথে প্রেশার কুকারে দিয়ে রান্নার শেষে আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে ভুড়িটা দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। তো জামালপুরের মানুষ ভুড়ি খায় একদম তেলের উপরে ভাজা ভাজা কড়া কড়া করে খায়, কিন্তু আমরা সবসময় ভুড়িটা এরকম একটু মাখা মাখা করে রান্না করি, যাতে করে একটু ভেজা ভেজা থাকে, একদম শুকিয়ে শক্ত না হয়ে যায়। জানি না শেষ পর্যন্ত ব্লগ দেখেছেন কি না। ব্লগের কোনো জায়গায় কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।